নমস্কার, আমি প্রতীক। আজ আরো একবার আপনাদের সামনে বিস্ফোরক একটা বিষয় নিয়ে। ইতিমধ্যেই আপনারা অবগত হয়েছেন কিংবা বিষয়টি সম্পর্কে কিছুটা ধারণা আপনাদের মধ্যে জন্মেছে থাম্বনেল দেখে। তো আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আপনাদের সামনে এসেছি, সে বিষয়ে বিস্ফোরক কিছু তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব এবং সত্যিকারের প্রকৃত ঘটনা আমি আপনাদের সামনে ব্যক্ত করব। 1947 সালের 15ই আগস্ট মধ্যরাতে তড়িঘড়ি স্বাধীনতা ঘোষণার কারণ কি ছিল? আদৌ কি 1947 সালের 15ই আগস্ট আমাদের প্রকৃত স্বাধীনতা লাভ হয়েছিল? কিংবা কেনই বা এত গুরুত্বপূর্ণ দিন থাকা সত্ত্বেও 15ই আগস্টকেই ভারতের স্বাধীনতা দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল? ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, অর্থাৎ তথাকথিত স্বাধীনতা দিবসের প্রাক্কালে বলে রাখা ভালো, আমাদের জাতির দুর্ভাগ্য যে আজ আমরা নেতাজিকে স্মরণ করি না, সেভাবে স্মরণ করি না। কারণ চারিদিকের বিভিন্ন ঘটনা যেভাবে করাল মূর্তি ধারণ করছে, তা হয়তো নিমেষেই নির্মূল হয়ে যেতে পারত, কিংবা তার সমাধান হয়তো খুব সহজেই হয়ে যেতে পারত যদি ভারতের কিছু সুবিধাবাদী ক্ষমতালোভী মানুষেরা নেতাজিকে আমাদের হৃদয় থেকে মুছে ফেলার বৃথা প্রচেষ্টা না করত। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল বিষয়ে প্রবেশ করা যাক। মাইকেল এডওয়ার্ডস প্রখ্যাত একজন ইংরেজ লেখকের বই দ্য লাস্ট ইয়ার অফ ব্রিটিশ ইন্ডিয়া তে তার লেখা থেকে পাওয়া যায় গান্ধীর অহিংসা নীতিকে ব্রিটিশরা ভয় পেয়েছিল, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর এই তীব্র আন্দোলন ব্রিটিশের মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছিল, মেরুদণ্ডকে ভেঙে দিতে সাহায্য করেছিল। অর্থাৎ একজন ব্রিটিশ লেখক কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে অ্যাকসেপ্ট করতে শিখেছিলেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের বেশ কিছু ক্ষমতালোভী গদির জন্য লড়াই করা নেতা সঠিক মূল্যায়ন করতে পারেনি আমাদের দেশনায়কের। বিস্তারিত আমি আসব। প্রথমেই আমি যে বিষয়টাকে পয়েন্ট আউট করব সেটা হচ্ছে যে তড়িঘড়ি ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়ার কারণ। তো সে বিষয়ে বলতে গেলে কোনো অহিংসা আন্দোলন কিন্তু ব্রিটিশের ভারত ছেড়ে যাওয়ার ক্ষেত্রে কোনো কারণই ছিল না। কারণ কুইট ইন্ডিয়া মুভমেন্ট, অর্থাৎ 1942 সালে শুরু হওয়া ভারত ছাড়ো আন্দোলন কিন্তু 1943 সালেই শেষ হয়ে গেছিল এবং তা বিশেষভাবে কার্যকরী কিন্তু হয়নি। প্রকৃতভাবে দেখতে গেলে নেতাজির আজাদ হিন্দ ফৌজের অবিরাম লড়াই, হার না মানা মনোভাব এবং ব্রিটিশদের প্রতি বারংবার হানা দেওয়া এবং নৌ বিদ্রোহ কিন্তু ব্রিটিশের ভারত ত্যাগের মূল কারণ ছিল। এবার অবশ্যই দর্শক বন্ধুরা যারা আপনারা দেখছেন, তাদের মনে প্রশ্ন জাগবে যে আমি এতটা জোর দিয়ে কিভাবে বলতে পারি। কথাগুলো আমার কথা নয়, কথাগুলো বিভিন্ন বইয়ে থেকে পাওয়া কিংবা বিভিন্ন ডকুমেন্ট, বিভিন্ন চিঠিপত্র থেকে পাওয়া গেছে। তার সেই তথ্যগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব। 1955 সালে ডক্টর বি.আর. আম্বেদকর বিবিসি নিউজ চ্যানেলে এক সাক্ষাৎকারে যখন তার সাক্ষাৎকার দিচ্ছেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি কি মনে করেন যে ব্রিটিশের ভারত ত্যাগ অহিংসা আন্দোলনের কারণেই হয়েছিল? তখন তার খুবই সোজাসাপটা একটা উত্তর ছিল যে ব্রিটিশরা গান্ধীজির এই অহিংসা নীতিকে কোন রকম গুরুত্বই দেয়নি। ব্রিটিশদের যেটা ভয় ধরিয়েছিল
তা ছিল আজাদ হিন্দ ফৌজের নিরলস লড়াই। অর্থাৎ তিনিও কিন্তু মেনে নিয়েছিলেন যে সুভাষচন্দ্র বোসের যে দৃঢ় প্রতিজ্ঞা কিংবা আজাদ হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের যে লড়াই, তাই কিন্তু ব্রিটিশকে ভয় পেতে বাধ্য করেছিল। এছাড়াও 1956 সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি যখন লখনৌ সফরে আসেন, সেখানেও তিনি সুভাষচন্দ্র বোসের ব্যাপারে কথা বলেছিলেন এবং পরবর্তীতে দুদিনের কলকাতা সফরে যখন তিনি এসেছিলেন, তৎকালীন কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস ফণীভূষণ চক্রবর্তী তাকে কিছু প্রশ্ন করেন এবং তাকে জিজ্ঞাসা করেন 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন তো 1943 সালেই শেষ হয়ে গেছিল, তাহলে আপনাদের তড়িঘড়ি অর্থাৎ ব্রিটিশের তড়িঘড়ি 1946-47 সালে ভারত ত্যাগের মূল কারণ কি ছিল? ক্লিমেন্ট এটলি সোজা সাপটা উত্তর দিয়েছিলেন যে তাদের মূল কারণ ছিল সুভাষচন্দ্র বোস এবং তার আজাদ হিন্দ ফৌজের লড়াই ও নৌবিদ্রোহ। ঠিক একইভাবে কিছু বছর পর 1960 সালে প্রখ্যাত ঐতিহাসিক বরুণ দে ইংল্যান্ডে যান এবং সেখানে গিয়ে তিনি ক্লিমেন্ট এটলির সাথে সাক্ষাৎ করেন। ক্লিমেন্ট এটলি অর্থাৎ তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের প্রধানমন্ত্রী, এবং সাক্ষাৎ করে তিনি একই জিনিস জিজ্ঞেস করেন এবং ক্লিমেন্ট এটলির ক্ষেত্রে উত্তরটা কিন্তু একই ছিল যে তাদের ভারত ছাড়ার মূল কারণ কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস, আর কেউ নয়। তাহলে স্বয়ং ব্রিটিশ প্রধানমন্ত্রীর উক্তিতে নেতাজি সুভাষচন্দ্র বোস। কিন্তু আজও অন্ধবিশ্বাসের মতো অনেক ভারতীয় বিশ্বাস করে যে অহিংসা নীতিতেই বিনা তলোয়ার বিনা অস্ত্রেই ভারতের স্বাধীনতা চলে এসেছে। কোনো জাতির কোনো দেশের স্বাধীনতা পৃথিবীর ইতিহাসে অহিংসা নীতিকে অবলম্বন করে কখনোই আসেনি। বর্তমানে সমাজ মাধ্যম একটা অন্যতম মাধ্যম আমাদের বহু মানুষের সাথে যোগাযোগের কিংবা মানুষের মনের কথা বহিঃপ্রকাশ করার। তো সেক্ষেত্রে এখন অনেক সহজ হয়ে গেছে প্রকৃত সত্যগুলোকে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আমিও ঠিক সেই উদ্দেশ্যেই কিন্তু ইউটিউবে আপনাদের জন্য এই ভিডিওগুলো করি। আমার কোনো রকম পেশাগত উপার্জন কিংবা এটাকে জীবিকা বানানোর কোনো রকম ইচ্ছা বা চিন্তা ভাবনা নেই। শুধুমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রকৃত সত্য যা আমি পড়েছি বা যা আমি আজও জেনে চলেছি বিভিন্ন নেতাজি গবেষকের সান্নিধ্যে এসে কিংবা তাদের লেখা বই পড়ে, সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার এক এবং অন্যতম উদ্দেশ্য, আমার এই ভিডিওটি যদি 100 জনও দেখেন, তার মধ্যে একজনও যদি অনুপ্রাণিত হয়ে নেতাজি চর্চা শুরু করেন, সেটাই আমার কাছে চরম পাওনা। এছাড়া কিন্তু আমার কোনো পাওনাই নেই। তবে আজকের বিষয়টা কিন্তু শুধুমাত্র নেতাজি কেন্দ্রিক নয়। নেতাজিকে রুখে দেওয়ার জন্য কি চক্রান্ত হয়েছিল এবং এই চক্রান্তের কারণেই কি তড়িঘড়ি স্বাধীনতা আনার খুব প্রয়োজন ছিল, যার জন্য পরোক্ষভাবে আমরা পরাধীনতার শৃঙ্খলেই আবদ্ধ ছিলাম। এবার আসি 1945-এর পর। 1945 সালে যখন লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনানীদের নিয়ে ট্রায়াল হচ্ছে, তখন কংগ্রেস সরকার কিন্তু সুভাষের পক্ষে নয় কিংবা তার আজাদ হিন্দ ফৌজকে কিন্তু মন থেকে সমর্থন করে না। তারা ইতিমধ্যেই ছিলেন অহিংসা নীতির আনুগত্যে অনুগত। কিন্তু জওহরলাল নেহেরু সেই সময় দাঁড়িয়ে রাজনৈতিক কারণে তার ভবিষ্যতের রাজনৈতিক সুবিধা পাওয়ার লক্ষ্যে তিনি আজাদ হিন্দ ফৌজের সপক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর কারণ ছিল ভারতবর্ষে নেতাজির হিউজ অ্যাকসেপ্টেন্স এবং প্রচুর নেতাজি ভক্ত থাকার সুবিধা তিনি নিতে চেয়েছিলেন এই পদক্ষেপটা নেওয়ার মাধ্যমে।
কারণ তিনি জানতেন তিনি যদি মানে লালকেল্লায় ট্রায়াল চলাকালীন আজাদ হিন্দের বিরোধিতা করেন তাহলে তার পক্ষে রাজনৈতিক ক্ষেত্রে খুব একটা সুবিধা লাভ করা সম্ভব নয়। তিনি সেদিন আজাদ হিন্দ ফৌজে হয়ে লড়েছিলেন বলে এর অর্থ এই নয় যে তিনি সুভাষচন্দ্র বসুকে পছন্দ করতেন কিংবা তার আজাদ হিন্দ ফৌজকে সমর্থন করতেন। কারণ এই জওহরলাল নেহেরুই কিন্তু বারংবার বলে গেছেন যে যদি আজাদ হিন্দ ফৌজ সুভাষ ফিরে আসে তাহলে তিনি তরবারি নিয়ে প্রথম তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবেন। এরও প্রচুর বক্তব্য আছে, সেগুলো আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। সেই লেখাগুলো যেখানে বেরিয়েছিল বা বিভিন্ন লেখকের বইতে নেহেরুর যে মানসিকতা ফুটে উঠেছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। কিন্তু এখানে যেটা পয়েন্ট, অনেকে মনে করতেই পারেন যে শুধুমাত্র রাজনৈতিক কারণে কি এত বড় পদক্ষেপ তিনি নেবেন। সেটা যদি নাই হয়, তিনি যদি মন থেকে আজাদ হিন্দ ফৌজকে লালকেল্লার ট্রায়ালে সাপোর্ট করে থাকেন তাহলে স্বাধীনতা লাভের পর, তথাকথিত স্বাধীনতা লাভের পর 1947 সালের 15ই আগস্টে তার যে মহান স্পিচ, সেখানে কেন তিনি একবারের জন্য সুভাষচন্দ্র বসুর নাম উল্লেখ করলেন না? এটাই কি তার সুভাষপ্রীতি, নাকি রাজনৈতিক সুবিধা লাভের কারণেই সেদিন তাকে সেই সুভাষপ্রীতি দেখাতে হয়েছিল? সে বিষয়ে বিচার করবে না। এর মানে এটাই দাঁড়ায় he had become PM because of Netaji, but after becoming PM he had not uttered a single word about Netaji. যাই হোক, এবার আরো একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। ভারতের স্বাধীনতা দিবস হিসেবে কেন 15ই আগস্টকেই বেছে নেওয়া হলো? এর পেছনে যদি কিছুটা পিছিয়ে যাওয়া যায়, 1945 সালের 15ই আগস্ট সাউথ ইস্ট এশিয়াতে চিফ কমান্ডার হিসেবে, ব্রিটিশ সেনা দলের চিফ কমান্ডার হিসেবে মাউন্ট ব্যাটেন তখন দায়িত্বভার পালন করছেন। তো 1945 সালের 15ই আগস্ট জাপান সরকার চারিদিক থেকে বিধ্বস্ত হয়ে বাধ্য হয়ে ব্রিটিশের কাছে মাথা নত করেছিল, অর্থাৎ বশ্যতা স্বীকার করেছিল। এটাই লর্ড মাউন্ট ব্যাটেন কিংবা ব্রিটিশের কাছে জাপান সরকারের হার মানেই সুভাষচন্দ্রের হার, এই বলে নিজেদেরকে সান্ত্বনা দিয়েছিল। কিন্তু কথাটা মাথায় রাখতে হবে, জাপান সরকার বশ্যতা স্বীকার করেছিল, সুভাষচন্দ্র বোস কিন্তু নয়। কিন্তু সান্ত্বনা পুরস্কার বলে কিছু বস্তু হয়তো, সেদিক থেকে বিচার করেই তাদের কাছে সেটাই ছিল, জাপানের হার মানেই নেতাজির হার। তিনি কিন্তু আজাদ হিন্দ সরকারের নেতা হিসেবে কখনোই ব্রিটিশদের কাছে বশ্যতা স্বীকার করেননি। তো এই 15ই আগস্ট 1945 জাপান সরকার বশ্যতা স্বীকার করেছিল বলেই কি 1947 সালের 15ই আগস্টকেই বেছে নিতে হয়েছিল ভারতের ক্ষমতা হস্তান্তরের দিন হিসেবে, কিংবা ভারতকে ভাগ করে দেওয়ার দিন হিসেবে? এই কারণটাই কি ছিল বেছে নেওয়ার? কারণ সেদিক থেকে দেখতে গেলে গৌরবান্বিত কিন্তু অনেক দিনই ছিল স্বাধীনতা দিবস হিসেবে মেনে নেওয়ার জন্য। সেটা হতে পারতো 26শে জানুয়ারি, সেটা হতে পারতো 21শে অক্টোবর, সেটা হতে পারতো 14ই এপ্রিল কিংবা 30শে ডিসেম্বর, যখন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজকে নিয়ে আন্দামানের মাটিতে ভারতের পতাকা পুঁতে দিয়েছিল। আস্তে আস্তে আরো পরিষ্কার হতে থাকবে বিষয়গুলো। ঠিক এই কারণেই কি 1946-47 সালে লালকেল্লায় প্রচুর পরিমাণে ডকুমেন্টসকে পুড়িয়ে ফেলা হয়েছিল? যা জানা যায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে, যে এত ডকুমেন্টস লালকেল্লায় পুড়িয়ে দেওয়া হয়েছিল কি 1 সপ্তাহ ধরে নাকি সেই কালো ধোঁয়া লালকেল্লার উপরে আকাশে স্পষ্টত বোঝা যেত। এবার আসি ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্ট নিয়ে।
তো ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে পরিষ্কার বলা হচ্ছে টু ডমিনিয়ন্স আর বর্ন। এই ডমিনিয়ন স্ট্যাটাস হলো পৃথিবীতে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বা ব্রিটিশ ঔপনিবেশিক শক্তির অধীনে থাকা দেশগুলোকে এই ডমিনিয়ন স্ট্যাটাস ট্যাগ লাগানো হয়। তো এই ডমিনিয়ন স্ট্যাটাস যখন ভারতের উপর ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে আরোপ করা হলো, এর মানে কিন্তু ব্রিটিশের অধীনস্থ থাকার একটা ছাপ ভারতীয়দের উপর রেখে যাওয়া হলো। আমি ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টে সেকশন 2-তে বলা একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আপনারাই বুঝতে পারবেন যে স্বাধীনতা দিবসে কতটা প্রকৃতভাবে ভারত স্বাধীন হয়েছিল সে 1947 সালের 15ই আগস্ট। ট্রান্সফার অফ পাওয়ার অ্যাক্টের সেকশন 2 এর সাবসেকশন 2-তে বলা হচ্ছে subject to the provisions of subsection 3 and 4 of this section, the territories of this section, the territories of India shall be the territories under the sovereignty of His Majesty. আমি আরেকবার উল্লেখ করছি, the territories of India shall be the territories under the sovereignty of His Majesty. তার মানে বুঝতেই পারছেন 1976 সালে এই বিষয়টিকে নিয়ে রিপিল করা হয়েছিল। অতি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে কমনওয়েলথে নথিভুক্ত হওয়া, ভারতের কমনওয়েলথে নথিভুক্ত হওয়া। পণ্ডিত নেহেরু প্রথম দিকে পূর্ণ স্বরাজের পক্ষে ছিলেন এবং 1945-46 সালের দিকে তার মতিভ্রম ঘটে এবং তার মতামত চেঞ্জ হয় তার ক্ষমতা লোভের কারণে। তথাকথিত ক্ষমতা হস্তান্তরের পর 1949 সালে খুব গোপনভাবে জওহরলাল নেহেরু লন্ডনে পাড়ি দেন এবং সেখানে পিএম মিটিংয়ে, কমনওয়েলথ পিএম মিটিংয়ে তিনি যোগদান করেন এবং ভারত সেখানে সবার অজান্তেই কমনওয়েলথের নথিভুক্ত হয়। এরপর 2013 সালে কংগ্রেস সরকারকে যখন জিজ্ঞেস করা হয় এই কমনওয়েলথের বিষয়ে, তখন কংগ্রেসের পক্ষ থেকে, তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পক্ষ থেকে জানানো হয় দিল্লিতে তাদের কাছে কোনো রকম এ বিষয়ে কোনো কাগজপত্র নেই, লন্ডনে তাদের হাই কমিশনারের কাছেও এই বিষয়ে কোনো কাগজপত্র নেই, কিংবা তাদের কাছে এর কোনো প্রমাণ দেখানোর মতো কিছু নেই। কিন্তু আজও কিন্তু এই কমনওয়েলথ ট্যাগ আমাদেরকে বহন করে যেতে হচ্ছে। অর্থাৎ ব্রিটিশ অধীনস্থ যেসব দেশ ছিল বা আছে তাদেরকেই কিন্তু এই ট্যাগ দেওয়া হয়, সেই ট্যাগ কিন্তু আজও আমরা বহন করছি। আচ্ছা, আমার একটা কথা বলুন, আজ আমাদের দেশে কম বেশি প্রত্যেকেই ক্রিকেট খেলা দেখে থাকি কিংবা ক্রিকেটের সম্পর্কে খোঁজ নিয়ে থাকি। সম্প্রতি ভারত টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবার ধরুন বিসিসিআই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমটাকে পরিচালনা করে, তো সেখানে আজকে ভারতীয় দলের ক্যাপ্টেন বা অধিনায়ক যিনি হবেন, যদি তার পাসপোর্ট ব্রিটিশ হয় কিংবা ইংল্যান্ডের তার পাসপোর্ট যদি ইংল্যান্ডের হয় বা অন্য কোনো দেশের হয়, তাকে অধিনায়ক হিসেবে কি আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ হবে? একদমই হবে না। তার অধিনায়কত্বে যদি আমরা কিছু জিতি, সেটা কি প্রপারলি আমাদের যেতে হবে? আমার তো মনে হয় না সেটা যেতে হবে। তাহলে 1955 সালে সংবিধান গঠনের পর যখন ভারত যদি স্বাধীনই হয়ে থাকে, তাহলে
1954 সাল অবধি কেন এয়ারফোর্স ডিপার্টমেন্টে ইংরেজ অফিসারকে রাখা হলো এবং নেভি অফিসার হিসেবে 1958 অবধি কেন ইংরেজ অফিসারকে রাখা হলো, কেন সেখানে ভারতীয়রা নয়? এছাড়াও কেন 1956 সাল অবধি ইন্ডিয়ার বুকে ইংরেজ যে সকল অফিসাররা ছিল তাদেরকে পেনশন পাঠানো হতো? কোন স্বাধীন দেশের ইতিহাসে এরূপ ঘটনা কি ঘটতে দেখেছেন? আফগানিস্তানের তালিবানরা কি আমেরিকাকে কোনো পেনশন পাঠান? কিংবা ভিয়েতনামের স্বাধীনতায় তারা কি আমেরিকানদের কাছে কোনো পেনশন পাঠান? কিন্তু ভারতবর্ষের মাটিতে এরূপ ঘটনা ঘটেছে। এছাড়াও ব্রিটেনের রানীর ভারতে আসতে কোন রকম ভিসার প্রয়োজন পড়ে না। এটা তাহলে কেমন টাইপের স্বাধীনতা আমরা অর্জন করেছি? আপনারাই বিচার করুন। এটা আজ ঐতিহাসিকভাবেই সত্য যে জওহরলাল নেহেরু তার স্বার্থসিদ্ধির জন্য নেতাজি বিরোধিতার এক নোংরা পর্যায়ে চলে গিয়েছিলেন। মনে সবসময় একটা ভয় তো অবশ্যই কাজ করতো যে এই বুঝি হয়তো নেতাজি ফিরে আসছেন। তিনি তো বিলক্ষণ জানতেন, শুধু তিনি নন, তৎকালীন কংগ্রেসের তামাম নেতৃবৃন্দ খুব ভালো করেই জানতেন যে বিমান দুর্ঘটনার কাহিনী বিশ্বাসযোগ্য নয়। কিন্তু ক্ষমতার লোভ তো আর সেভাবে উপেক্ষা করা যায় না। ফলতই ক্ষমতা হারাবার ভয়ে নেহেরু কোনোদিনই চাননি নেতাজি অন্তর্ধান রহস্যের সত্যিকারের সমাধান হোক। তার আগে স্বাধীনতা সংগ্রামের অন্তিম পর্বে যখন আজাদিন ফৌজের অকল্পনীয় সংগ্রামে ও পরবর্তীকালে তার প্রবে নৌবিদ্রোহের জন্য ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরাট ধাক্কা খেয়ে ভালোভাবেই বুঝতে পেরেছিলেন যে ভারতবর্ষকে আর বেশি দিন কবজা করে রাখা সম্ভব নয়, নেতাজির যে হিউজ অ্যাকসেপ্টেন্স জনগণের কাছে বা নেতাজি যে জনপ্রিয়তা অর্জন করেছেন সেটা সুবিশাল, তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ মির্জাফরের মতোই কিন্তু বেছে নিয়েছিল এই নেহেরুকে, হাতিয়ার করেছিল এই নেহেরুকে। জওহরলাল নেহেরুর প্রধানমন্ত্রী হওয়ার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আঁচ পেয়েছিল ব্রিটিশ, আর তাই হয়তো তাকে বলির বকরা বানাতে সক্ষম হয়েছিল এই ব্রিটিশরা, ভুল পথে চালনা করে। সেই ফাঁদে পা দিয়ে ভারতকে ভাগ করার এবং নেতাজির বিরোধিতার ক্ষেত্রে ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিলেন জওহরলাল নেহেরু। সেই সময় বেঙ্গল প্রেসিডেন্সি বা অবিভক্ত বাংলা জনসংখ্যার ভিত্তিতে বা জেলা হিসেবে উত্তরপ্রদেশের থেকে বড়। স্বভাবতই দাবি উঠতে পারে পরবর্তীকালে ক্ষমতা হস্তান্তর হলে অবিভক্ত বাংলা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হবে। সেই সময় উত্তরপ্রদেশ জেলার সংখ্যা ছিল 22টি আর অবিভক্ত বাংলাতে জেলার সংখ্যা ছিল 23টি। এই তথ্য লর্ড মাউন্টন ব্যাটেনের কাছে ছিল। ব্রিটিশ রাজনীতিবিদরা হলো ধূর্ত শিয়ালের মতো। তারা যখন দেখলো ভারত ছেড়ে তাদের চলে যেতেই হবে, তারা ভুলতে পারছে না আইএনের কাছে তারা মোক্ষম থাপ্পড় খেয়েছে, যে থাপ্পড় তারা কোনোদিন গান্ধী বা নেহরুর কাছ থেকে পায়নি। তারা সর্বগ্রাসী পরিকল্পনা হলো, বা যে পরিকল্পনা তারা করেছিল যে সুভাষ বিরোধী নেতা হিসেবে নেহরুকে প্রধানমন্ত্রী পদে বসাতে, যার জন্য দরকার হয়ে পড়েছিল অবিভক্ত বাংলাকে ভাগ করবার। ভারত বিভাগের কয়েকটি কারণের মধ্যে একটি অন্যতম কারণ। এখন দেখা যাক নেহরুর কি মানসিকতা ছিল। আমরা লিওনার্ড মসলের লাস্ট ডেজ অফ ব্রিটিশ রাজের বইয়ের পাতা থেকে পাচ্ছি, The truth is that we were tired men and we were getting on in years too. Few of us could stand the prospect of going to prison again, and if we stood out for a united India as we wished it, prison obviously awaited us. We saw the fires burning in the Punjab and heard every day of the killings. The plan for partition offered a way out and we took it. অর্থাৎ যেটা সত্য তা হলো আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমাদের বয়সও বাড়ছিল। আমাদের মধ্যে খুব কম সংখ্যাই ছিল যারা আবার জেলে যাওয়ার ধাক্কা সামলাতে পারত, এবং আমরা যদি একটি অখণ্ড ভারতের কথাই বলতাম তাহলে কারাগার আমাদের জন্য অপেক্ষা করে থাকতো। পাঞ্জাবের আগুন জ্বলা দিনগুলি দেখেছি এবং প্রতিদিন হত্যালীলার আওয়াজ শুনেছি। ভারত ভাগ করার পরিকল্পনা হলো এর থেকে অব্যাহতির একমাত্র পথ, এবং আমরা সেই পরিকল্পনায় গ্রহণ করেছি। এটা ছিল নেহেরুর মানসিকতা, নেহেরুর বক্তব্য। নেহেরু তখন বলতে গেলে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পাগল।
উস্কানি দিয়ে চলেছেন বল্লভভাই প্যাটেল, লর্ড মাউন্টব্যাটেন এবং লেডি মাউন্টব্যাটেন। ব্রিটিশের ডিভাইড অ্যান্ড রুল পলিসি বাস্তবায়নে নেহেরু ছিলেন সত্যিকারের বন্ধু। কি করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন শুনলে অবাক হয়ে যাবেন। কি সলা পরামর্শ হয়েছিল তার সাথে নেহেরু, জানা যাক। 1946 খ্রিস্টাব্দের মার্চ মাসে নেহেরুকে ডেকে পাঠানো হলো সিঙ্গাপুরে। সরকারিভাবে জানানো হলো মালয়ে সংখ্যালঘু ভারতীয়দের অবস্থা সরাসরিভাবে দেখবার জন্য নেহেরু সেখানে যাচ্ছেন। অর্থাৎ উদ্দেশ্য ছিল আলাদা, কিন্তু সরকারিভাবে জানানো হলো অন্যরকম। সেদিন লর্ড মাউন্টব্যাটেন নেহেরুকে পরিষ্কারই জানিয়ে দিয়েছিলেন যে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ গোয়েন্দা সংস্থা সুভাষকে মৃত বলে ঘোষণা করেনি, কারণ ব্রিটিশের কাছে তো সত্যি করেই কোনো নিশ্চিত প্রমাণ ছিল না, এবং নিশ্চিত প্রমাণ তো দূর, তাদের কাছে অনেক বেশি তথ্য এ বিষয়ে ছিল যে নেতাজি জীবিত আছেন। এমন অবস্থায় নেহেরু বা কংগ্রেস যদি সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে বেশি প্রচার করেন বা দাবি তোলেন যে আজাদ হিন্দ ফৌজের সেনানীদের আবার ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে নিতে হবে, তবে তার পরিণতি কি হতে পারে? নেহেরুর পক্ষে ভারতীয় প্রধানমন্ত্রীর পদ পাওয়াটা রীতিমতো কঠিন হয়ে যেত। আর এই কারণে লর্ড মাউন্টব্যাটেনের উস্কানিতে নেহেরু দিনের পর দিন হয়ে উঠল চরমভাবে সুভাষ বিরোধী। কখনো নেতাজির চরিত্র হনন করার প্রচেষ্টা চালিয়ে গেছেন, কখনো নেতাজিকে যুদ্ধ অপরাধী তকমা দেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন, কখনো নেতাজি বিমান দুর্ঘটনাতেই মৃত তা সত্য হিসাবে ভারতবাসীর কাছে প্রচার করার অবিরাম চেষ্টা চালিয়েছেন। নেহেরুর পক্ষে ভারত প্রধানমন্ত্রী পদটা কঠিন হয়ে দাঁড়াবে তো এটা তো অবশ্যই। যদি সুভাষচন্দ্র ফিরে আসতো, কখনোই ভারতবাসী জওহরলাল নেহেরুকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতেন না। আরো একটা বিষয়, যখন মিত্রবাহিনী পুনরায় সিঙ্গাপুর দখল করলেন, মালয়ে তৈরি হওয়া আজাদ হিন্দের যে স্মারক নেতাজির পরিকল্পনা অনুযায়ী হয়েছিল তা ব্রিটিশরা লর্ড মাউন্টব্যাটেনের নির্দেশে গুড়িয়ে দেয়। সামান্যতম সহানুভূতি দেখাতেও কিন্তু সেখানে যাননি জওহরলাল নেহেরু। লর্ড মাউন্টব্যাটেনের ভয়ে কিন্তু তিনি সেখানে সামান্য একটা শব্দ উচ্চারণ করেননি। কিসের ভয়? প্রধানমন্ত্রীর পদ না পাওয়ার ভয়। ঠিক 30 বছর পর 1976 সালে লর্ড মাউন্টব্যাটেন নেহেরু সম্বন্ধে বক্তৃতা দিতে গিয়ে আসল সত্যিটা বলেই ফেলেন। কি বলেছিলেন শুনেন। নেহেরু acted very compliantly on his advice regarding treatment about INA, অর্থাৎ আইএনএ প্রশ্ন মোকাবেলা করার ক্ষেত্রে তার উপদেশ মেনে নেহেরু অত্যন্ত চমৎকার আচরণ করেছিলেন। ইতিহাস কিন্তু বারে বারে নেহেরুর এই বিশ্বাসঘাতকতাপূর্ণ কাজকে মনে রাখবে। লর্ড মাউন্টব্যাটেনের দালালি করে যখন শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী হওয়ার লোভে জওহরলাল নেহেরু দেশের মানুষের সাথে এবং দেশের মানুষের প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের সাথে বিরোধিতা করে চলেছেন, তা চলে যায় পরবর্তীতে চরম পর্যায়ে। কারণ ভারতীয় সেনাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কিন্তু একটা দুর্বলতা, একটা শ্রদ্ধা, সম্মানের জায়গা বরাবর ছিল। কিন্তু সেনা ব্যারাকে কিংবা কোনো সেনা ঘাঁটিতে বা ইন্ডিয়ান পার্লামেন্টে নেতাজির ছবি রাখার যে বিষয়টা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। আসুন দেখে নিই সেই নিষিদ্ধ করা চিঠিতে কি লেখা ছিল। কনফিডেন্সিয়াল একটা চিঠি। সেই চিঠিতে বলা হচ্ছে কি, it is recommended that photos of Netaji Subhash Chandra Bose be not displayed at prominent places in unit lines, canteens, quarter guards or recreation rooms. এটা বলে দেওয়াই হচ্ছে যে ইউনিট লাইন, ক্যান্টিন, গার্ডস এর কোয়ার্টার্স এবং রিক্রিয়েশন রুমগুলিতে নেতাজির ছবি রাখা চলবে না। তাহলে একটা প্রশ্ন তো থেকেই যায়, নেহেরু ভক্তরা যদি আজকে বলেন যে সরকারিভাবে এটাকে কখনোই নির্দেশ দেওয়া হয়নি, তাহলে কেন্দ্রীয় সরকার কেন এই বিষয়টা প্রত্যাহার করলো না? এর আগে বা পরেও বিভিন্ন সময়ে নেহেরু আজাদ হিন্দ ফৌজ যে বিষয়ে কিংবা নেতাজিকে নিয়ে বিদ্বেষমূলক কথা বলে গেছেন। এছাড়াও
গান্ধীজি কিংবা নেহেরু চেয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে ব্রিটিশের হাতে তুলে দিতে। ওসমান প্যাটেল ছিলেন নেতাজির অন্যতম দেহরক্ষী। তিনি খোসলা কমিশনে 32 নম্বর সাক্ষী হিসেবে 21 ও 22 জানুয়ারি 1971 খ্রিস্টাব্দে বোম্বেতে সাক্ষী দেন। এবং সংবাদপত্রের পাতা থেকে তুলে ধরছি, গান্ধী others had agreed to hand over Netaji. Bombay, January 23, PTI. Mr. Usman Patel, who claimed to be a bodyguard of Netaji Subhash Chandra Bose, said here today that Mahatma Gandhi, Mr. Jawaharlal Nehru, Mr. Muhammad Ali Jinnah and Maulana Azad had come to an agreement with the British judge that if Netaji were to enter India, he would be handed over. অর্থাৎ ভারতের স্বাধীনতা কতটা যে তৎকালীন সময় 1947-এর 15ই আগস্ট কার্যকরী ছিল, সে নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। এবং আপনারা ইতিমধ্যেই হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছেন কি পরিমাণ বিরোধিতার শিকার হতে হয়েছিল নেতাজিকে তার নিজের মানুষদের কাছ থেকে, যাদেরকে তিনি একটা দিন অত্যন্ত কাছের মনে করেছিলেন। তারাই কিভাবে নেতাজির বিরোধিতা করে গেছেন শুধুমাত্র তার সৎ লড়াই, তার সৎ প্রচেষ্টাকে রুখে দেওয়ার জন্য। এটাই কি ছিল অহিংস নীতিকে অবলম্বন করা মানুষদের পরিচয়? এটাই কি তবে অহিংসা নীতি? এই হিংসাত্মক পদক্ষেপগুলোই কি অহিংসা নীতির পরিচয়? প্রশ্নটা আপনাদের সামনে। আমি যদি কোনো প্রকার ভুল কিছু বলে থাকি, আপনারা অবশ্যই তার বিরুদ্ধে কথা বলতে পারেন। সে কারণেই কিন্তু প্রত্যেকটা বিষয়ের তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরেছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, জয় তু নেতাজি।